আচ্ছা, এর আগের দিন শুধুমাত্র কোষ চক্রের বা সেল ডিভিশনের চ্যাপ্টারটা সেটা শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছিল। ইন্ট্রোডাকশন বলতে শুধুমাত্র যে চ্যাপ্টারের সাথে কি কি জড়িত, বিশেষ করে যেগুলো প্রধান, আর তার সাথে সাথে কিছু ক্লাস 10 এর একটু ধারণা সে আলোচনা করেছিলাম যে এই সেল ডিভিশনের ধারণা প্রথম কারা দিয়েছিল বা কোথা থেকে এসেছিল, সেল জিনিসটা কি বা সেল ডিভিশন জিনিসটা কি, তারপরে সেল ডিভিশন আমরা কেন করি, কি কারণে করি বা কখন সেল ডিভিশন হবে তার একটা বিষয়। তারপরে ছিল যে সেল ডিভিশন যে হবে তো এই হওয়ার পেছনে কারা কারা ভূমিকায় থাকে, আর তারপরে পড়েছিলাম আমরা একটু ক্রোমোসোম বিষয়ে, যে ক্রোমোসোমের আকৃতি কেমন বা ক্রোমোসোম জিনিসটা কি, কোথা থেকে তৈরি হয় এবং কখন ওই ক্রোমোসোমটা তৈরি হয়, সব সময় তৈরি হয়ে থাকে কিনা, সেই সমস্ত বিষয়ে একটু প্রারম্ভিক আলোচনা একটা হয়েছিল আমাদের। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কোষ চক্র, যে একটা সেল যে ডিভিশন হবে তো সে কেমন করে বা কোন ধাপে ধাপে যায় সেই বিষয়টা আজকে আমরা একটু দেখবো। কোষ চক্র, তো কোষ চক্র বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম যে একটা সেল শুরু হলো ডিভিশন বা বিভাজন করতে। তাহলে একটা সেল বিভাজন হতে শুরু করলো, এই বিভাজন হওয়ার থেকে শুরু করে আরেকটা যে বিভাজন আসছে, মানে একটা বিভাজন থেকে আরেকটা বিভাজন, এই যে মধ্যবর্তী সময়কাল, এটাকে বলা হচ্ছে কোষ চক্র। বুঝাতে পারলাম বিষয়টা কি? কোষ চক্র বিষয়টা হচ্ছে এটাই যে একটা সেল, এই সেলটা বিভাজন হতে শুরু করলো, বিভাজন হওয়ার পর আরেকটা বিভাজন শুরু হচ্ছে, তাহলে তার যে মধ্যবর্তী সময়টা, মানে বিভাজন থেকে এই বিভাজন শুরু হওয়া পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়কালটাকে বলা হয় কোষ চক্র। অর্থাৎ এই সময়কালের মধ্যে কি কি ঘটে না ঘটে, এই পুরো যে ধাপে ধাপে বা সিঁড়িতে সাজানো রয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কোষ চক্র। এবার এই যে কোষ চক্র যেটা বলা হচ্ছে সময়কাল, কতটা সময়কাল, তো এটা প্রজাতি ভেদে, প্রজাতি যেমন আমরা মানুষ, যেমন ছাগল প্রজাতি রয়েছে, গরু রয়েছে, তো এই প্রজাতি ভেদে এই যে সময়কালটা, এই সময়কালটা বিভিন্ন হয়ে থাকে। যেমন যেহেতু আমরা হিউম্যান, তাহলে হিউম্যানের ক্ষেত্রে এই যে সময়কালটা, এই সময়কালটা হয়ে থাকে 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় কি হয়, আমাদের একটা সেল বিভাজন হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। বোঝা গেল? এটা কি হচ্ছে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে যেটা বলা বিভিন্ন হয়। যেমন ধরো বইতে পাবি ইস্টের ক্ষেত্রে যেমন এটা হয় কত ঘন্টা, এটা প্রায় 1 আওয়ার বা 90 মিনিট, 1.5 ঘন্টা হয়ে থাকে 90 মিনিট, তাহলে এটা প্রায় 90 মিনিটের কাছাকাছি আর কি। তো এইরকম বিভিন্ন উদাহরণ তোরা পাবি, যেটা হচ্ছে কি মানে কোষ চক্রের যে সময়কালটা, সেই সময়কালটা কতটা। এবার কি হয়, এই যে কোষ চক্র, এই কোষ চক্রের প্রথম থেকে বলে আসছে যে বিভিন্ন ধাপ রয়েছে। তো এবার ধাপগুলো দেখি বা এর বিভাগগুলো দেখি যে কি কি পর্যায়ের মধ্যে নিয়ে যায়। এই কোষ চক্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হয় ইন্টারফেজ, আর একটাকে বলা হয় মাইটোটিক ফেজ। কোষ চক্র, এদিকে দেখো তোরা, কোষ চক্র যা দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এই যে ইন্টারফেজ রয়েছে, এই ফেজে কোষ বিভাজন হয় না, কোষ বিভাজন হবে না। তাহলে বিভাজন হবে না, কি করবে?
কোষ বিভাজন হওয়ার জন্য প্রয়োজনীয় যা যা কিছু করার দরকার হয় সবকিছু এই ইন্টারফেজ হয়, অর্থাৎ এটাকে আরেকটা ভাষায় বলা যায় যে এটা বৃদ্ধি দশা। এটা হচ্ছে বৃদ্ধি দশা। এই দশায় কোষের বৃদ্ধি ঘটে, কিন্তু কোষ বিভাজন হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে না। আর মাইটোটিক ফেজে এটা হচ্ছে তোর বিভাজন দশা। বোঝা গেল? এবার এই মাইটোটিক ফেজে আবার দুটো ভাগে ভাগ করি আমরা। যেহেতু আমরা উন্নত জীব, আমরা হিউম্যান, আমরা উন্নত জীব, তো আমাদের ক্ষেত্রে সবকিছুই একটু অন্যরকম। কেমন? আমরা প্রথম ক্লাসেই জেনেছিলাম যে কিছু নিম্ন প্রজাতির জীবের ক্ষেত্রে কোষ বিভাজন খুব স্বল্প স্থায়ীর মতো হয়, মানে সরাসরি কোষটা বিভাজন হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অন্যরকম। কেমন? আমাদের ক্ষেত্রে মাইটোটিক ফেজটা দুটোর মধ্যে দিয়ে যায়। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এটা নিম্ন প্রজাতির ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হয় না আলাদাভাবে, একই সাথে দুটোই ঘটে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা হয়। ক্যারিওকাইনেসিস, এই কথাটার মানে হচ্ছে এটাই যে নিউক্লিয়াস বিভাজন। এই কথাটার মানে হলো নিউক্লিয়াস বিভাজন। আর সাইটোকাইনেসিস কথাটা এসে সাইটোপ্লাজম থেকে, এটা হলো সাইটোপ্লাজম বিভাজন। সাইটোপ্লাজম বিভাজন, এই হচ্ছে কোষ চক্র। এবার এই ক্যারিওকাইনেসিস বিভিন্ন দশার মধ্যে দিয়ে আবার যায়, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এইরকম চারটা দশার মধ্যে দিয়ে এই যে নিউক্লিয়াস বিভাজন এটা কিন্তু সম্পূর্ণ হয়। তো এই যে ক্যারিওকাইনেসিস আমরা দেখতে পাচ্ছি, এই ক্যারিওকাইনেসিসে কিন্তু চার ধরনের দশা দেখতে পাই আমরা। একটাকে বলা হয় প্রোফেজ, একটাকে বলা হয় মেটাফেজ, একটাকে বলা হয় অ্যানাফেজ, আর একটাকে বলা হয় টেলোফেজ। এই হলো চারটা দশা। তার একটা কোষ চক্র যেটা ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজের মধ্যে দিয়ে যায়। ইন্টারফেজ হচ্ছে যেটা কোষ বিভাজন হয় না, শুধুমাত্র কোষের বৃদ্ধি ঘটে। আর মাইটোটিক ফেজ যেটা হচ্ছে বিভাজন দশা, সেখানে কি হয় না, দুটো দশায় ঘটে থাকে, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মিন্স নিউক্লিয়াস বিভাজন, আর সাইটোকাইনেসিস মিন্স সাইটোপ্লাজম বিভাজন। ক্যারিওকাইনেসিস থেকে চারটা দশার মধ্যে যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস যেটা সরাসরি হয় কেমন ভাবে না, এটা যদি প্লান্টের ক্ষেত্রে বলি, তাহলে প্লান্টের ক্ষেত্রে কি হয়, নিরক্ষর রেখা বরাবর। নিরক্ষর রেখা মানে বুঝি তো ভূগোলের একটা ধর গোল, গোলটাকে সেলের সাথে তুলনা কর। এই নিরক্ষর রেখা কি মাঝ বরাবর যায় না, যেটাকে বলা হয় সবথেকে লম্বা ব্যাস গোলকের ক্ষেত্রে। তাহলে ওই যে ব্যাস, ব্যাসার্ধ, তাহলে ওই যে নিরক্ষর রেখা ওই বরাবর। প্লান্টের ক্ষেত্রে যেমন কোষপাত গঠনের মাধ্যমে, পরবর্তীকালে জানবো, কোষপাত গঠনের মাধ্যমে কি হয় না, দুটো নিউক্লিয়াস, দুটো সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজম তো দুভাগে ভাগ হয়ে যায়। আর অ্যানিমেলের ক্ষেত্রে যেটা, বা প্রাণীর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি হয়, ক্লিভেজ সৃষ্টি হয়। অর্থাৎ নিরক্ষর রেখা, দুটোই নিরক্ষর রেখা বরাবর, কিন্তু একটা হচ্ছে মিডলে একটা মানে পেকটিন দ্বারা, তারপর আরো যে সমস্ত ডাইস্যাকারাইড রয়েছে তাদের দ্বারা কি হয়, এই জায়গাটাতে একটা নিরক্ষর রেখা বরাবর একটা কোষপাত গঠন হয়, উপরে একটা সেল হয়ে যায়, নিচে একটা। আর যেটা হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে, এটা দিকে গোলকটা আছে, মাঝ বরাবর একটা খাঁজের সৃষ্টি হয়, ওই খাঁজ থেকে বলে ক্লিভেজ। ওই খাঁজটা আস্তে 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 কাছে আসে, দিয়ে উপরে একটা সেল হয়ে যায়, নিচে একটা সেল হয়ে যায়। তো যাই হোক, সাইটোকাইনেসিস আরো ডিটেইলস আমরা জানবো যখন আমরা মাইটোটিক ফেজটা পড়বো। আর এই যে ইন্টারফেজ রয়েছে, যেটা হচ্ছে আজকের আলোচনা, ইন্টারফেজ। এই ইন্টারফেজের মধ্যেও কিন্তু বিভিন্ন
বিভিন্ন দশা রয়েছে। যেমন দশাগুলো কি কি? যেমন প্রথম দশাকে বলা হয় G1 দশা বা গ্রোথ 1 দশা বা গ্যাপ 1 দশা, যা বলবি। তার প্রথম দশা হচ্ছে G1, যাকে বলা হয় গ্রোথ 1 বা গ্রোথের ফার্স্ট এক্সারসাইজ, প্রারম্ভিক, বা যাকে বলা হয় গ্যাপ 1, যা বলবি। তার প্রথম হচ্ছে G1 দশা। তারপরে বলা হয় S দশা বা সিনথেটিক দশা। সিনথেটিক মিন্স কোনো কিছু তৈরি হওয়া, অর্থাৎ এই দশায় কি হয় না, কোষ বিভাজনের যা যা প্রয়োজন সেই জিনিসগুলো এখানে তৈরি হয় এই দশাটাতে। আর একটাকে বলা হয় G2 দশা বা গ্রোথ 2 দশা। বোঝা গেল? এই হচ্ছে আজকের আলোচনা করব আমরা এই বিষয়টা, ইন্টারফেস, যে G1 দশাতে কি কি ঘটে, S দশাতে কি কি ঘটে, আর G2 দশাতে কি কি ঘটে। তাহলে এটা ঘটার পর তারপর আমরা ওই সম্বন্ধে একটু বিস্তারিত একটু ছোট করে আলোচনা করব, আর তারপরে আমরা পরবর্তীকালে প্রাথমিকভাবে বুঝা গেছে কোষচক্রের দশাগুলো কি কি। এই জিনিসটা মাথায় রাখতে হবে পুরোটাই, ছকটা, তাহলে বুঝে যাবে যে একটা কোষ কোথা থেকে শুরু হয় আর কোথায় যায়।